বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরোজপুর। আমার আজকের পাঠের বিষয় হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী, অষ্টম অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নগদ টাকা এবং ব্যাংকে নগদ লেনদেন হচ্ছে। নগদ টাকার আদান প্রদান হচ্ছে। তোমরা কি বলতে পারো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোন ধরনের লেনদেন সবচেয়ে বেশি হয়? নগদ লেনদেন বেশি হয়। আর নগদ লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা কি বই বলতে পারি? নগদান বই। তাহলে আমাদের আজকের পাঠ নগদান বই। অষ্টম অধ্যায় নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের নগদান বই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আন্তরিকতার সাথে আজকে ক্লাসগুলো গ্রহণ করবে। তোমরা আশা করি তোমাদের উপকার হবে। নগদান বই কাকে বলে? একটা প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ লেনদেন নিয়ে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলা হয়। নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দুটি দিক থাকে। ডেবিট দিকে সকল প্রাপ্তিগুলো লেখা হয় এবং ক্রেডিট দিকে সকল প্রদানগুলো লেখা হয়। নগদান বই হিসাব শেষে ব্যালেন্স নির্ধারণ করা হয়। এই জন্য নগদ টাকা বা নগদ উদ্ধৃত জানা যায়। এই জন্য নগদান বইকে খতিয়ান হিসাবে আখ্যায়িত করা যায়। আবার নগদান বইতে প্রতিটি নগদ লেনদেন তারিখের ক্রমানুসারে লেখা হয়। এই জন্য প্রাথমিক বই জাবেদাও বলা হয়। প্রকৃতপক্ষে নগদান বই জাবেদা খতিয়ান উভয়ই। নগদান বই সাধারণত 4 প্রকার হয়ে থাকে: 1 ঘর নগদান, 2 ঘর নগদান, 3 ঘর নগদান এবং খুচরো নগদান। নগদান বই 1 ঘর নগদান বইতে মোট ঘর সংখ্যা থাকে 10টি। ডেবিট ও ক্রেডিট দিকে একটি করে টাকার ঘর থাকে, এই জন্য এর নাম 1 ঘর নগদান বই। 2 ঘর নগদান বই 2 ঘর নগদান বইয়ে ডেবিট ও ক্রেডিট দিকে 2টি করে টাকার ঘর থাকে, সেজন্য এর নাম 2 ঘর নগদান বই। কিন্তু এই 2 ঘর নগদান বইয়ের ছকে মোট 12টি ঘর থাকে। 3 ঘর নগদান বই 3 ঘর নগদান বইয়ে ডেবিট ও ক্রেডিট দিকে 3টি করে টাকার ঘর থাকে, সেই জন্য এর নাম 3 ঘর নগদান বই। কিন্তু এই 3 ঘর নগদান বইয়ের মোট কলম সংখ্যা থাকে 14টি। শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে দেখতে পাচ্ছ নগদে পণ্য ক্রয় বাবদ নগদ প্রদান। আমরা জানি 1 ঘর নগদান বই করতে গেলে আমাদের লেনদেনকে একটা প্রশ্ন করতে হবে, টাকা আসছে না গেছে। যদি টাকা আসে তাহলে ডেবিট দিকে এবং টাকা গেলে ক্রেডিট দিকে। আমাদের মনে রাখতে হবে টাকা আসলে ডেবিটে, টাকা গেলে ক্রেডিটে। নগদে পণ্য ক্রয়, এক্ষেত্রে টাকা চলে গেছে, তাহলে আমরা কোন দিকে লাগবো? ক্রেডিট দিকে। মজুরি প্রদান করলে টাকা চলে যায়, সেজন্য আমরা এটা লাগবো ক্রেডিট দিকে। কমিশন পাওয়া গেল এতে টাকা চলে আসে, সেজন্য আমরা আসলে লাগবো ডেবিট পাশে। নগদে পণ্য বিক্রয় করলে টাকা চলে আসে, এজন্য ডেবিটে লাগবো। ছবিতে দেখা যাচ্ছে কর্মীর নিকট হতে চেক প্রাপ্তি, চেক পাওয়া মানে টাকা আসছে, টাকা আসলে ডেবিট দিকে লিখবো। নগদে আগ্রহপত্র ক্রয় করলে টাকা চলে যায়, সুতরাং আমরা এটা ক্রেডিট দিকে লিখবো। জনাব রহিমকে চেক প্রদান করলে আমার টাকা চলে যায়, সুতরাং এটা আমরা ক্রেডিট দিকে লিখবো। বাড়ি ভাড়া প্রদান করে টাকা যায়, কোন দিকে লাগবে? তাইলে ক্রেডিট দিকে। 10% বার্তায় আরবের কাছ থেকে পণ্য ক্রয়, এক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ আছে, ক্রয় উল্লেখ আছে, নগদ উল্লেখ নাই, সুতরাং এটা বাকি লেনদেন। আমরা জানি বাকি লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। সকল প্রকার নগদ লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। বাকি লেনদেন অর্থাৎ এই লেনদেনটা আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। জনাব রহমানকে প্রদান, টাকা চলে গেছে, তাহলে আমরা কোন দিকে লাগবো? ক্রেডিট দিকে লিখবো। এবার আমরা 2 ঘর নগদান বই থেকে চলে যাই। 2 ঘর নগদান বইয়ে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা নামে লেনদেন থাকে, যা একই সাথে নগদান বইয়ের ডেবিট দিকে নগদে এবং ক্রেডিট দিকে ব্যাংকে, অথবা ডেবিট দিকে ব্যাংকে, ক্রেডিট দিকে নগদে, দুই পাশে যায়। এই যে লেনদেনগুলো একই সাথে
নগদ এবং ব্যাংক দুটি ঘরকেই প্রভাবিত করে সেই লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। দুটি লেনদেনে কন্ট্রা এন্ট্রি হয়, এক ব্যাংক হতে উত্তোলন, দুই ব্যাংকে জমাদান। ব্যাংকে উত্তোলন করলে নগদ টাকা ব্যাংকে কমে নগদে বাড়ে, দুই পাশে যাবে। আবার ব্যাংকে জমা দিলে নগদে টাকা কমে ব্যাংকে বাড়ে। এটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হিসাবভুক্ত করার নিয়ম হলো, নগদ অর্থ ব্যাংকে জমা দিলে তাহলে আমরা নগদ থেকে টাকা কমে, এই জন্য ক্রেডিট পাশে নগদ ঘরে লিখতে হবে, বিবরণ ঘরে লিখতে হবে ব্যাংক হিসাব। আর ব্যাংকে টাকা বাড়ে, এই জন্য ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে, বিবরণ ঘরে লিখতে হবে নগদান হিসাব। যদি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে ব্যাংক থেকে টাকা কমে, এর জন্য ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে, বিবরণ ঘরে লিখতে হবে নগদান হিসাব। আর ডেবিট দিকে নগদ ঘরে লিখতে হবে, বিবরণ ঘরে লিখতে হবে ব্যাংক হিসাব। এই কন্ট্রা এন্ট্রি দুঘরা এবং তিনঘরা নগদান বই অঙ্ক করতে গেলে আমরা কন্ট্রা এন্ট্রি পাবো এবং হিসাবভুক্ত করব। এবার আমরা একটা অঙ্ক করব। অঙ্কটি আমি আগেই দুঘরা নগদান বই অঙ্ক করব, আগেই আমরা একটা ছক এঁকে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, আমরা এই ছকের মাধ্যমে আজকে একটা দুঘরা নগদান বই অঙ্ক সম্পন্ন করব। আমাদের এই স্ক্রিনে লেনদেনগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে দুঘরা নগদান বই প্রস্তুত করব। প্রথম লেখা আছে নগদ উদ্বৃত্ত 35,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা। প্রথম যে লেনদেন থাকে, প্রথম সেটাকে বলা হয় ব্যালেন্স। এই ব্যালেন্সটা আমরা ডেবিট পাশে লিখবো ব্যালেন্স বিডি। নগদের ঘরে লিখবো 35,000 টাকা, আর ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে লিখবো 50,000 টাকা। এই দুটোটা ডেবিট ব্যালেন্স, সেজন্য ডেবিট পাশে লিখবো। যদি ব্যাংক ক্রেডিট ব্যালেন্স থাকতো তাহলে আমরা ক্রেডিট পাশে লিখতাম। এরপরে যন্ত্রপাতি ক্রয় করলে টাকা চলে যায়, সুতরাং আমরা ক্রেডিট পাশে লিখবো। কোথা থেকে গেছে? নগদ থেকে গেছে, এই জন্য ক্রেডিট পাশে নগদের ঘরে লিখবো যন্ত্রপাতি হিসাব। টাকা লিখবো নগদের ঘরে যন্ত্রপাতি 25,000 টাকা। তারপরে কামালের কাছ থেকে চেকে পণ্য ক্রয়, টাকা আসছে না গেছে? টাকা অবশ্যই গেছে। কোথা থেকে গেছে? চেকে যেহেতু ব্যাংক থেকে, তাহলে ক্রেডিট পাশে লিখবো, তারিখ দেবো 5 কামাল হিসাব। টাকা লিখবো ব্যাংকের ঘরে, যেহেতু চেকে পণ্য ক্রয়, টাকা গেছে ব্যাংক থেকে। তারপরে 7 তারিখে নগদে পণ্য বিক্রয়, তাই বিক্রয় করলে টাকা চলে আসে, তাহলে ডেবিট পাশে লিখবো 7 তারিখে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব 7 তারিখে বিক্রয় হিসাব 50,000 টাকা, যেহেতু নগদে বেশি তাহলে নগদের ঘরে আসবে, নগদের ঘরে 50,000 টাকা। তারপরে 10 তারিখে পাওনাদার জনিকে প্রদান, টাকা চলে গেছে আমাদের, পাওনাদার জনিকে প্রদান, টাকা চলে গেছে, তাহলে আমরা এখানে 10 তারিখ লিখবো জনি হিসাব। জনি হিসাব, টাকা চলে গেছে কোত্থেকে? যেহেতু নগদ থেকে চলে গেছে, নগদের ঘরে আমরা 20,000 টাকা লিখবো। পাওনাদার জনিকে প্রদান আমরা লিখলাম, যেহেতু টাকা চলে গেছে ক্রেডিট পাশে নগদের ঘরে। কর্মচারীদের বেতন চেকের মাধ্যমে প্রদান, কর্মচারীদের বেতন দিছি, তাহলে আমাদের টাকা চলে গেছে, তাহলে লিখবো ক্রেডিট দিকে। কোথা থেকে গেছে? ব্যাংক থেকে, তাহলে আমরা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবো বেতন হিসাব। 15 তারিখে বেতন হিসাব, যেহেতু চেকের মাধ্যমে বেতন দিচ্ছে এই জন্য টাকা ক্রেডিট পাশে যাবে ব্যাংকের ঘরে। তারপরে পরের এন্ট্রি বন্ধুরা খেয়াল করো, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে আমাদের একই সাথে দুই পাশে যাবে। ব্যাংকে জমা দিলে নগদ দিয়ে টাকা আগে কমাতে হবে, ব্যাংকে টাকা বাড়াতে হবে, এই জন্য আমরা দুই পাশে তারিখ দেবো। 20 তারিখ আমরা ডেবিট পাশেও দেবো, ক্রেডিট পাশেও দুই পাশে 20 তারিখ দেবো। প্রথমে আমরা যদি ব্যাংকে টাকা জমা দিতে যাই তাহলে আমাদের নগদ দিয়ে টাকা কমাতে হবে, এই জন্য ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা লিখবো 40,000। বিবরণ ঘরে উল্টা খাতার নাম টাকা লিখছি নগদের ঘরে, বিবরণ লিখতে হবে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আর কন্টেন্ট এর জন্য সি, তাহলে আমরা নগদ দিয়ে টাকা উঠিয়েছি, ব্যাংকে জমা দেবো। ডেবিট পাশে হবে ব্যাংকের ঘরে টাকা 40,000, এই জায়গায় লাগবো বিবরণ ঘরে লাগবো নগদান হিসাব সি, নগদান হিসাব সি। তাহলে আমরা কন্টেন্ট লিপিবদ্ধ করলাম, প্রথমে নগদ দিয়ে টাকা উঠাইলাম, ব্যাংকের টাকা জমা দিলাম। এরপরে
ভাড়া প্রাপ্তি, টাকা আসছে না গেছে? আসছে। তাহলে ডেবিট পাশে লিখবো ভাড়া হিসাব, তারিখ হলো 25, ভাড়া হিসাব। ভাড়া দিয়ে তুই তো নগদে পাইছিস, নগদের করে লিখবো 10,000 টাকা। তারপরে ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন করা হলো। বন্ধুরা, এবার আমরা আরেকটা কন্টেন্ট পেয়েছি। ব্যাংক থেকে যদি টাকা উঠাইতে চাই, ব্যাংক থেকে টাকা উঠাইলে আমরা ব্যাংকে টাকা কমবে, নগদে টাকা বাড়বে। সেই জন্য আবার দুই পাশে তারিখ দেবো, 28 তারিখ, 28 তারিখ, দুই পাশে 28, 28। প্রথম ব্যাংকে টাকা উঠাইতে হবে, এই জন্য ক্রেডিট দিকে ব্যাংকের করে টাকা লিখতে হবে 25,000, আর ডেবিট দিকে ব্যাংক নগদ করে টাকা লিখতে হবে 25,000। আমরা এই ক্রেডিট দিকে ব্যাংক থেকে টাকা উঠাইছি, উঠাই নিয়ে আমরা ডেবিট দিকে নগদ করে টাকাটা রাখছি। সুতরাং এখানে টাকা লিখছি ব্যাংকের ঘরে, এখানে লিখতে হবে নগদান হিসাব সি, নগদান হিসাব সি। এখানে টাকা লিখছি আমরা নগদের ঘরে, লিখতে হবে ব্যাংক হিসাব সি, কন্টেন্ট টি, এজন্য সি। নগদ দিয়ে টাকা, ব্যাংক দিয়ে টাকা উঠাইছি, উঠাই নিয়ে নগদে রাখছি, কন্টেন্ট টি লিপিবদ্ধ করা হয়ে গেল। এবারে সর্বশেষ লেনদেন, দেনাদার থেকে চেক প্রাপ্তি। তার টাকা আসছে না গেছে? আসছে। তাহলে আমরা ডেবিট পাশে লিখবো 30 তারিখ, দেনাদার হিসাব, দেনাদার হিসাব। বন্ধুরা খেয়াল করো, টাকা চেক প্রাপ্তি, টাকা চেক পাইলে টাকা আসছে কোথায়? নগদে না ব্যাংকে? অবশ্যই ব্যাংকে। তাহলে ব্যাংকের ঘরে 30,000 টাকা লাগবে। সবগুলো লেনদেন পোস্টিং করা শেষ। এখন আমরা যোগ করবো। দেখবো নগদান বই সবসময় ডেবিট দিক বেশি হবে, কিন্তু ব্যাংকে ডেবিট দিকেও বেশি হতে পারে, ক্রেডিট দিকে বেশি হতে পারে। কারণ ব্যাংক ডেবিট ক্রেডিট দুইটা ব্যালেন্স হতে পারে, কিন্তু নগদান বই কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, এই জন্য ক্রেডিট দিক বেশি হবে না। তাহলে আমরা আগে যোগ করি। নগদের ঘরে 50 আর 35, 85,000 আর 25, 90, 1,10,000, 1,20,000। 1,20,000 টাকা আমরা ডেবিট দিকে যোগফল পেয়েছি। ডেবিট দিকে আমরা যোগফল পেয়েছি 1,20,000। সেই 1,20,000 আমরা ডেবিট দিকে নামাই দেবো, ক্রেডিট দিকে 1,20,000 নামাবো। আর আবার ব্যাংকের যোগফল করি 90,000, 50 আর 40, 90 আর 30, এটাও 1,20,000। এখন এখানে আমরা 1,20,000 নামাই দেবো। এখন পার্থক্য বের করবো। পার্থক্য আমরা পার্থক্যের মধ্যে ব্যালেন্স বের করবো। 40 আর 20, 60, 60 আর 25, 85,000, 85,000 এদের কাছে 1,20,000, তাহলে 15, 35,000 টাকা ব্যালেন্স। এখন আমরা যোগ করে দেখি, 25 আর 35, 60, 1,00,000, 1,20,000, ঠিক আছে। এখন এটা পার্থক্য করি, 25 আর 15, 40, 70,000, 70, এখানে আছে 50,000। এইটা হবে মাসের শেষ তারিখে, জুন মাস 30 তারিখে হয়, এই জন্য জুন মাসের 30 তারিখে হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্রেডিট দাম নিচে নিত। এখন পরবর্তী মাসে জুন মাসের পরের মাস কি? জুলাই। জুলাই মাসের 1 তারিখে লিখবো আবার ব্যালেন্স বিডি। নগদের ব্যালেন্স 35,000 টাকা আর ব্যাংকের ব্যালেন্স 50,000 টাকা। সুপ্রিয় বন্ধু, আমরা নগদান বই দুকরা করলাম। তোমরা এখন আজকের লেনদেনে আমরা বুঝলাম যে টাকা আসলে ডেবিটে লাগবে, গেলে ক্রেডিটে লাগবে। যদি ডেবিটে নগদে আসে নগদের ঘরে, ব্যাংকে আসলে ব্যাংকের ঘরে, আবার যাওয়ার সময় নগদ দিয়ে গেলে না ক্রেডিট থেকে নগদের ঘরে, ব্যাংক দিয়ে গেলে ক্রেডিট থেকে ব্যাংকের ঘরে। এভাবে আমরা দুটো নগদান বই সম্পন্ন করতে পারবো। আমরা তোমাদের একটি বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ, আজকের লেনদেন থেকে আমরা কয়েকটি লেনদেন দিলাম এখানে। এই লেনদেন থেকে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে, একটা 1 ঘন্টা নগদান বই তৈরি করে নিয়ে আসবা। সকলে সুস্থ থাকবে, সবল থাকবে এবং নিরাপদে থাকবে। আজকে পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।